হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবার খাওয়া শেষ হলে ঈশিতা সুন্দর করে সবকিছু গুছিয়ে নিল। রিপা তার শাড়ির আঁচল দিয়ে ইমরানের মুখ মুছে দিল। ঈশিতা তা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি আমার স্বামীর মুখ মুছে দিতেছি, তাতে এভাবে তোমার হাসার কি হলো শুনি? আরে ভাবি, রাগ করো কেন? আসল কথা হলো, দাদা ভাইকে তো আর এর আগে কখনো এভাবে কেউ মুখ মুছে দেয় নাই। তাছাড়া দাদা ভাই তো প্রথমে বিয়ে করতে চায় নাই। দেখলে তো দাদা ভাই বউ থাকা কত উপকার। বুঝেছি। এবার আর তোকে পাকনামি করতে হবে না। তাড়াতাড়ি দুজনে বাড়ি যাও, আর একটু পর বেলা ডুবে যাবে। হ্যাঁ ঈশিতা, চলো বাড়িতে, আবার অনেক কাজ পড়ে আছে। সন্ধ্যায় আবার তোকে নিয়ে পড়ার টেবিলে বসতে হবে। আমার সব গোছানো শেষ ভাবি, তবে এবার চলো যাওয়া যাক। দূর থেকে এসব দৃশ্য দেখে ইমরানের বাবার মনটা ভরে গেল। সবাই কীরকম একজন আর একজনকে আপন করে নিয়েছে। মনে হচ্ছে তারা কত জনমের চেনা, আর তারা কেউ কাউকে ছাড়া কখনোই থাকতে পারবে না। এসব দৃশ্য দেখে ইমরানের বাবার মুখে হাসি আসে। রিপা ঈশিতা দুজনে পা বাড়ায় বাড়ির দিকে। দুজনে বাড়ি আসার পর বাড়ির সব কাজ সেরে দুজনে গোসল করে ফ্রেশ হয়ে রান্না বসালো। রান্নার ফাঁকে তারা টুকিটাকি কথাবার্তা বলতেছিল। রান্না শেষ হলে ঈশিতা রিপার কাছে পড়তে বসলো। পড়া শেষ হতে না হতেই ইমরান আর তার বাবা বাড়ি চলে আসলো। এসে তারাও গোসল সেরে নিল। এর মাঝে ঈশিতার পড়া শেষ হলো। রাতে তারা খেয়ে যে যার মতো ঘরে ঘুমোতে গেল। তোমাকে একটা কথা বলার ছিল, তাড়াতাড়ি। আব্বাও আজকে একটা কথা বলেছে। কি কথা শুনে আর এত লজ্জা পাচ্ছ কেন তুমি? আসলে আমাদের তো বিয়ে অনেক মাস হলো, তাই বলছিলাম কি, এবার কি আমরা একটা সন্তান নিতে পারি না? তাছাড়া আব্বাও বলল তার নাকি নাতি নাতনি দেখার খুব ইচ্ছে, তাদের সাথে খেলা করতে মন চায়। তোমার বুঝি মা হতে মন চায় না? যাও, কি যে বলো না তুমি। বিবাহিত প্রত্যেকটা নারী মাতৃত্বের স্বাদ পেতে চায়। তোমার বুঝি বাবা হওয়ার ইচ্ছে করে না? আমার তো অনেক ইচ্ছে করে। আমার কত সুন্দর সন্তান হবে, তার সাথে হাসি মজা করে খেলা করব, তাকে নিয়ে ঘুরে বেড়াবো, কত কি করব। তাহলে এখনো কেন তুমি কিছু করতেছ না? ওরে দুষ্টু, তাহলে এই কথা? তাহলে তো সারা রাত তোমাকে আজকে ছাড়বো না আমি। দেখা যাবে কার দম কত। যাই হোক, পাঠক পাঠিকা, এত গভীরে আমাদের যে লাভ নেই। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার এটা। কাবাব মেয়ে হাড্ডি হবার কোনো প্রয়োজন নেই। পরের সকালে উঠে তারা ফ্রেশ হলো। প্রতিদিনে যেসব কাজ থাকে সেসব কাজ রিপা করে নিল। ইমরান, আমি তাহলে খেয়ে জমিতে গেলাম। আজ অবশ্য 4জন লোক ধরেছি কাজ করার জন্য। আজকে তুই বৌমা সহ বাইরে থেকে ঘুরে আয়। আব্বা, একা একা সব করতে পারবো তো নাকি? আরে লোক আছে কাজের, তোকে এত টেনশন করতে হবে না। ঠিক আছে আব্বা। ঈশিতা, আজকে তোর স্কুলে যাবার দরকার নাই কেমন? কাজের লোক ধরেছি, রান্না করা লাগবে, তারা আবার খাবে। তোর ভাই ভাবি বাইরে যাবে, বাড়ি ফাঁকা রাখা যাবে না। আচ্ছা আব্বা, আমি সব করতে পারবো। তুমি কি এখনই যাবে? হ্যাঁ মা, আমি এই গেলাম। ইমরানের বাবা জমিতে চলে গেল। রিপা ঘরে গিয়ে সুন্দর করে সাজতে লাগলো। ঈশিতা বাড়ির বাকি কাজগুলো করতে লাগলো। ইমরানও গেল ঘরে। রিপা ইমরানকে সুন্দর শার্ট প্যান্ট দিল। ইমরান পরে নিল। ইমরানের হাতে রিপা ঘড়ি পরিয়ে দিল। মাথার চুল সুন্দর করে চিরুনি করে দিল। ইমরানের গায়ে বডি স্প্রে করে দিল। তারপর দুজনে ঘর থেকে বাইরে বের হলো। ঈশিতা তার ভাই ভাবিকে দেখে অবাক হয়ে চেয়ে থাকলো। কি হলো ঈশিতা, এমন করে কি দেখতেছ তুমি? দাঁড়াও দাঁড়াও ভাবি, আমাকে আগে একটু দেখতে দাও। ইস, তোমাদের দুজনকে যা লাগতেছে না। এটা কি হলো ঈশিতা? ভাবি যাতে কারো নজর না লাগে, সেই জন্য একটু কাজল দিয়ে দিলাম দুজনকে। ওরে আমার আদরে ননদিনী গো। আচ্ছা, এবার বলো তোমার জন্য কি কি নিয়ে আসবো। তোমাদের যা মনে চায় নিয়ে আসিও। এটা কেমন কথা? বলো, তোর কি লাগবে? দাদা ভাই, তোর আর ভাবির আমার জন্য যেটা নিতে মন চায় নিস। আচ্ছা ঠিক আছে, বাড়ির দিকে নজর রাখিস।
আর শোন, বাড়ির বাহিরে যাবার দরকার নেই, ঘরে গিয়ে পড়তে বস, কেমন? বাড়ি কিন্তু ফাঁকা থাকলো, সবকিছু দেখে শুনে রাখিস, আর আব্বা আসলে খেতে দিস। অত চিন্তা করতে হবে না দাদা ভাই, তোমরা সাবধানে যেও। আচ্ছা, আমরা তাহলে বেরালাম। ইমরান আর রিপা দুজনেই শহরের উদ্দেশ্যে বের হলো। রিপা ইমরানের হাতের ফাঁক দিয়ে তার একটা হাত ঢুকিয়ে ইমরানের হাতটা শক্ত করে ধরলো। তারা দুজনে প্রথম একটা পার্কে গেল। তারপর কিছু শিশুদের রাইডস আছে, সেখানে রিপা নিয়ে গেল। অনেক মজা করলো তারা। ইমরান আর রিপার মতো অনেক দম্পতি এসেছে, অবশ্য অনেক প্রেমিক প্রেমিকা যুগল এখানে এসেছে। এখানে আপনাদের মন মতো একটা গান দিতে পারেন। যাদের জীবন সঙ্গী আছে তারা একটা গাছের ছায়া বসলো। ওই যে, ওই দেখো, ছেলেটা কি সুন্দর করে মেয়েটাকে খাইয়ে দিতেছে। ওই দেখো, ওই মেয়েটার কোলে ছেলেটা মাথা রেখেছে, কত সুন্দর করে। আগে আমি বলেছি, সুতরাং আগে আমাকে বাদাম খাইয়ে দিতে হবে। ইমরান উঠে গিয়ে রিপার জন্য বাদাম নিয়ে আসলো। ইমরান খুব যত্ন করে রিপাকে খাইয়ে দিতে লাগলো। রিপাও ইমরানকে খাওয়াতে লাগলো। বাদাম খাওয়া শেষ হলে রিপা ইমরানের মাথা তার কোলে রাখলো। রিপা সুন্দর করে ইমরানের মাথায় বেলেই কেটে দিচ্ছে। ইমরানও চোখ বন্ধ করে সেটা উপলব্ধি করতে লাগলো। চোখ বন্ধ থাকা অবস্থায় ইমরান রিপাকে বলতেছে, সত্যি ভালোবাসা অনেক সুন্দর, তুমি আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানে। ভালোবাসার মানুষটা যদি খাঁটি আর সৎ হয়, তাহলে সত্যি ভালোবাসা অনেক সুন্দর। যে ভালোবাসা চাওয়া পাওয়া থাকে, সেটা কোনো ভালোবাসা নয়। ভালোবাসা মানে হলো দুটি আত্মার সাথে আত্মার মিল। কিন্তু সব ভালোবাসা সুন্দর হয় না। বুঝলাম না তোমার কথা, একটু বুঝিয়ে বলবে আমাকে? যে ভালোবাসার মাঝে দেহের চাহিদা থাকে, যে ভালোবাসার মাঝে অর্থ সম্পদের চাহিদা থাকে, সেটা ভালোবাসা না। আর সে ভালোবাসা কখনো সুন্দর হয় না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। ভালোবাসা তো বিশ্বাস, ভরসা, আস্থার উপর ঠিকই থাকে। সবার কিন্তু ভরসা করার মতো এক জোড়া হাত খোঁজে, যার সাথে সারা জীবন কাটানো যায়। তা অবশ্য ঠিক বলেছো তুমি বউ, কিন্তু তোমার মতো করে কি আর সব মেয়ে এসব বুঝবে? অনেক মেয়ে সত্যি ছেলেদের টাকা পয়সা আর তাদের সম্পদ দেখে প্রেম করে। কিছু ছেলে আছে যারা শুধু প্রেমের নামে মেয়েদের দেহ খোঁজে। এসব কিন্তু ভালোবাসা না, এগুলো চাহিদা, তা মনের আর দেহের চাহিদা। এই জন্যই তো আমি আমার বরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমিও তো আমার বউকে অনেক বেশি ভালোবাসি। এই বউটাই তো আমাকে এত কিছু শেখালো এতদিনে। তোমাকে পেয়ে আমি ধন্য বউ। ওঠো, এখানে আর কত সময় কাটাবো, চলো সামনের দিকে যাই। এরপর কিন্তু চিড়িয়াখানার জমিদার বাড়ির রাজবাড়ি ঘোরাতে হবে। ওঠো তাহলে এবার যাওয়া যাক। দুজনে সেখানে কিছু সময় কাটানোর পর রিপার বলা সব জায়গায় ইমরান রিপাকে নিয়ে ঘুরলো। সন্ধ্যা নামার আগে তারা রেস্টুরেন্টে হালকা খেয়ে নিল। তারপর তারা গেল একটা বড় শপিং মলে। ইমরান কিন্তু এত কিছু জানে না। রিপা যা বলতেছে, যেভাবে বলতেছে, ইমরান সেভাবে তাই তাই করতেছে, কারণ রিপা শিক্ষিত আর স্মার্ট। রিপার এইসব বিষয়ে ভালোই ধারণা আছে। এই দোকানে ঈশিতার জন্য ভালো ভালো জামা পাওয়া যাবে, তুমি দেখে দেখে পছন্দ করো তো। আর আব্বার জন্য তো নেওয়া লাগবে নাকি? আরে বাবা, আগে ঈশিতারগুলো কিনে নিই, তারপর আব্বা, তোমার, আমার সবার সব কিছু নিব। ইশতার জন্য কেনা হলে এবার রিপা তার শ্বশুরের জন্য পাঞ্জাবি লুঙ্গি কিনলো। তারপর ইমরানের জন্য সুন্দর সুন্দর শার্ট, টি শার্ট, প্যান্ট কিনলো। তারপর রিপা তার জন্য শাড়ি জামা কিনলো। সবার শেষে ঈশিতা আর রিপার জন্য কসমেটিক কিনলো। কেনাকাটা শেষে দুজনে বাড়ির দিকে রওনা হলো। অনেক রাত হয়েছে বটে। তারা ছোট্ট একটা জার্নি করে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই বারান্দায় দেখতে পেল ঈশিতা আর তার বাবা বসে আছে। রিপা গিয়ে ঈশিতাকে আর তার শ্বশুরকে কাপড়গুলো দিতে লাগলো। এগুলোর কি কোনো দরকার ছিল বৌমা? শুধু এগুলো নিতে গেছো? ঘরে তো এমনিতেই অনেক কাপড় আছে আমার। আব্বা, এসব বললে কি চলে? আমি কি আমার বাবার জন্য কোনো কিছু না নিয়ে বাড়ি আসতে পারি? এবার বলুন তো আব্বা, আপনার এইগুলো পছন্দ হয়েছে কিনা? পছন্দ না করে কি উপায় আছে? আমার মেয়ে যে আমার জন্য নিয়ে এসেছে। কিরে ঈশিতা, দেখ জামাগুলো পছন্দ হয়েছে তো নাকি? অনেক পছন্দ হয়েছে দাদা ভাই, আমি এক্ষুনি একটা জামা পরে আসতেছি। আচ্ছা যাও, পরে আসো।
আব্বা তুমি একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসো, দেখি না কেমন দেখায় তোমাকে। হ্যাঁ আব্বা, পরে আসুন, দেখি ঠিকঠাক মতো নিতে পেরেছি কিনা। ঈশিতা তো আগেই ঘরে গেছে। এবার ইমরানের আব্বাও ঘরে গিয়ে পড়ে আসলো। তার সাথে সাথে ঈশিতাও আসলো। ইমরানের আব্বাকে সত্যিই খুব সুন্দর লাগতেছে। ঈশিতাকে তো জামাতে অনেক সুন্দরী লাগতেছে। আব্বা, একেবারে হেব্বি লাগতেছে। শাশুড়ি আম্মা বেঁচে থাকলে নতুন করে আপনার প্রেমে পড়ে যেত। রিপার কথা শুনে সবাই একসাথে হাসতে লাগলো। এই মেয়েটা কত সুন্দর করে সবাইকে হাসাতেও পারে। বাড়ি এবং বাড়ির মানুষ সব দিক কত ভালো করে খেয়াল রাখে, ভাবা যায়। ভাবি দেখো তো কেমন লাগতেছে আমাকে এই জামাতে। একদম পরীর বাচ্চা একটা, অনেক ভালো লাগতেছে তোমাকেও। বৌমা, শুধু কি আমার আর ঈশিতার জন্য কিনেছো? তোমাদের জন্য কি কোনো কিনো নাই? আব্বা, আপনার ছেলে আর আমার জন্য কিনে নিয়ে এসেছি। এই যে ব্যাগগুলো আমাদের। ও হ্যাঁ আব্বা, আপনি তো নামাজ পড়েন, মসজিদে যান, তাই আপনার জন্য জায়নামাজ আর এই যে আতরগুলো কিনে এনেছি। দেখো দেখি মেয়ের কাণ্ড, আমার তো ঘরে জায়নামাজ আছে। আব্বা ওটা পুরাতন হয়ে গেছে, এখন থেকে এইটা নিয়ে মসজিদে যাবে তুমি। ঈশিতা, তোমার জন্য এই ব্যাগে কসমেটিক্স আছে, দেখো তো ঠিক মতো নিতে পেরেছি কিনা। সবকিছু ঠিক আছে ভাবি, একেবারে সবকিছু মনের মতো। ঈশিতা, যা এখানে ভাত নিয়ে আয়, সবাই একসাথে খায়। সে কি আব্বা, আপনারা এখনো খান নাই কেন? মেয়েকে ছেড়ে বাবা কখনো স্বার্থপরের মতো একা একা খেতে পারে? তাই বলে এত রাত অব্দি না খেয়েছো তোমরা, এটা কিন্তু ঠিক করো নাই আব্বা। ভাবি, দাদা ভাই যাও এসব কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে আসো, খুব খিদে লাগেছে তো। ইমরান আর ঘরে গিয়ে সব রেখে এসে টিউবওয়েলে দুজনে হাত মুখ ধুয়ে ঈশিতা আর আব্বাকে নিয়ে খেতে বসলো। এই মানুষগুলো কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এক মুহূর্তের জন্য কত সুন্দর তাদের নিঃস্বার্থ ভালোবাসা। সবার খাওয়া দাওয়া হলে যে যার মতো ঘরে গেল। রিপা শ্বশুর, স্বামী, ননদের খেয়াল রাখা, বাড়ির সব কাজ করা, কার কী লাগবে, কোনটা করলে কি হবে, সব কিছু সে এক হাতে করে। রিপার কথা মতো সবাই চলার চেষ্টা করে। রিপা এই সংসারে আসার পর আল্লাহর একটা রহমত চলে এসেছে। শ্বশুরের সেবা যত্ন করা, ঈশিতার পড়াশোনা করানো, স্বামীকে ভালোবাসা, ধীরে ধীরে সব কিছু বুঝিয়ে দেয়া, এভাবেই তাদের দিন যেতে লাগলো। একদিন রিপা উঠান ঝাড়ু দিতেছিল, হঠাৎ রিপা সেখানে পড়ে গেল। বাড়িতে সেদিন সবাই ছিল। ইমরান দৌড়ে গিয়ে রিপাকে তুলে ঘরে নিয়ে গেল। ইমরান বাবা, তুই জলদি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয় তো, দেখ মেয়েটার জ্ঞান ফিরতেছে না। ইমরান দৌড়ে ঘরে গিয়ে সাইকেল বের করে ডক্টরকে ডাকতে গেল। এই তো বাজারে ডক্টরের চেম্বার আছে, ইমরানকে দেখলেই ডাক্তার চলে আসবে। বাবা ইমরান, এভাবে হাঁপাচ্ছ কেন? কোনো কি সমস্যা? ডাক্তার চাচা জলদি বাড়ি চলেন, আমার বউ মা জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি যাও, যাচ্ছি। ইমরান সাইকেল নিয়ে বাড়ি আসে নাই, তার আগেই ডাক্তার মোটর সাইকেল করে ইমরানের বাড়ি এসে গেছে। ইমরান এসে ডাক্তারকে নিয়ে ঘরে গেল। ডাক্তার ভালো করে চেক আপ করে দেখে ইমরানের বাবার দিকে তাকিয়ে হাসতে লাগলো আর রিপাকে একটা ইনজেকশন দিল। কি ডাক্তার ভাই, এভাবে মুচকে মুচকে হাসতেছো কেন? বলেন না ভাই, কি হয়েছে আমার বৌমার? আরে টেনশনের কিছু নাই, তুমি মিয়া দাদা হতে চলেছো। বাবা ইমরান, তুমি বাবা হবে। যাও যাও, তাদের মিষ্টি নিয়ে আসো। ইমরান আবারও সাইকেল নিয়ে বাজারে গেল মিষ্টি নিয়ে আসার জন্য। ইমরান মিষ্টি কিনে নিয়ে এসে ডাক্তারকে আগে খাইয়ে দিয়ে বাকি মিষ্টি হাতে নিয়ে পুরো এলাকার মানুষকে খাওয়াতে লাগলো। ইমরান প্রথমবার বাবা হচ্ছে, তার খুশি আর কে বা দেখে। ইমরানের এমন পাগলামি দেখে এলাকার মানুষ হাসতে লাগলো। সত্যি ইমরান ছেলেটা অনেক সরল আর অনেক ভালো মনের। ইমরান এক এক করে এলাকার সবাইকে মিষ্টি খাওয়ালো, নিজের চাচা চাচি, ভাই ভাবি, বন্ধু সবাইকে খাওয়ালো। মিষ্টি খাওয়াতে গিয়ে চেয়ারম্যান সাহেবের দেখা, তাকেও খাওয়ালো মিষ্টি। সবাইকে খাওয়ানো শেষে ইমরান বাড়ি ফিরে এলো। এসে দেখে এখনও রিপার জ্ঞান ফিরেনি। ডাক্তার চাচা রিপার যে এখনো জ্ঞান ফিরল না। আরে বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? একটু সময় দাও, জ্ঞান ফিরবে। আর ইনজেকশন তো দিয়েছি। এতক্ষণ লাগে তাই বলে? সময় একটু লাগবে। আর শোনো, এখানে কিছু ওষুধ লিখে দিলাম, যখন যে সমস্যা হবে তখন সেই ওষুধগুলো খাইয়ে দিও। আর হ্যাঁ, এখন থেকে বাড়ির ভারী কাজগুলো যেন না করে। চাচা, আমি তো আছি, কোনো সমস্যা হবে না। আর শোনো, ভালো ভালো খাবার খাওয়াবে,
ডিম দুধ এগুলো যেন প্রতিদিন খায়, বুঝলে? এতে বাচ্চা আর মা দুজনেই সুস্থ থাকবে। আর পারলে বেশি বেশি শাকসবজি খাওয়াবে, বুঝলে? আমি মাঝে মাঝে এসে চেক আপ করে যাব। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। ইমরানের বাপ, এবার তাহলে গেলাম আমি। চাচা এই নিন আপনার ফিসটা। আচ্ছা গেলাম, যা যা বললাম সব যেন মনে থাকে, কেমন? আচ্ছা, সব মনে থাকবে। চলো ডাক্তার ভাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি আমি। ইমরানের বাবা গেল ডাক্তারকে এগিয়ে দিতে গেল। ইমরান ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। ঈশিতা রিপার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতেছে। ইমরানের টেনশন হচ্ছে, এতক্ষণ লাগে জ্ঞান ফিরতে। দাদা ভাই, এভাবে পায়চারি না করে ভাবির বাবার বাড়িতে ফোন করে খুশির সংবাদটা জানিয়ে দে। ইমরান দেরি না করে তার বাবার ঘরে গিয়ে বাবার ফোনটা বের করে রিপার বাড়িতে খুশির খবরটা জানালো। এর মাঝে রিপার জ্ঞান ফিরলে ঈশিতা দৌড়ে এসে ইমরানকে জানালো। ইমরান ফোন রেখে তাড়াতাড়ি তাদের ঘরে এলো। ঈশিতা আস্তে করে রিপাকে শোয়া থেকে তুলে বসালো। এ কি, তোমার মুখ এভাবে শুকিয়ে গেছে কেন? এত কিসের চিন্তা করতেছো তুমি? তোমার জ্ঞান ফিরতেছিল না দেখেই তো দাদা ভাই এমন অস্থির হয়েছিল। আরে আমার কোনো কিছু হয় নাই তো, একটু মাথাটা চক্কর দিয়েছিল। এখন আমি ঠিক আছি, বাকি কাজগুলো করতে হবে আমাকে। আরে আরে নেমো না, এখন তোমার কোনো কিছু করতে হবে না। ডাক্তার চাচা কাজ করতে মানা করেছে তোমাকে। আরে আমি তো ঠিক। আর ডাক্তার চাচাকে কেন ডেকেছিলে? আমার তো তেমন কিছু হয়নি। আরে ভাবি, দাঁড়াও দাঁড়াও, তুমি তো জানো না তোমার কত বড় অসুখ হয়েছে। এমন অসুখ হয়েছে যে তোমাকে এখন আমাদের সবাইকে দেখতে হবে। তোমার নাকি কাজ করা যাবে না। ঈশিতার কথা শুনে রিপা এবার ভয় পেয়ে গেল। সত্যি কি তার এমন কোনো অসুখ হয়েছে যার কারণে তাকে এভাবে শুয়ে বসে থাকতে হবে আর তার কোনো কাজ করা যাবে না? রিপাকে ভয় পেতে দেখে ঈশিতা মুচকি মুচকি হাসতে লাগলো। ঈশিতা, তুমি এভাবে হাসতেছো কেন? সত্যি করে বলো না, কি হয়েছে আমার? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবার। ভাবি, আমি ফুপি হব, বুঝলে? এটাই তোমার বর্তমান অসুখ। তুমি ফুপি হবে? এটা আবার আমার কেমন অসুখ? পরে যখন রিপা বুঝতে পারলো তখন লজ্জায় 2 হাত দিয়ে মুখটা ঢেকে ধরল। কি ভাবি, বুঝলে তো এবার তোমার কি অসুখ হয়েছে? এবার থেকে তোমার দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল। তোমার দাদা ভাইয়ের কি মন খারাপ? কোনো কথা বলতেছে না যে? আরে ভাবি, দাদা ভাই তো পুরো এলাকার মানুষকে মিষ্টি খাওয়ালো, আর তোমার জ্ঞান ফিরতেছিল না দেখে নিজেই তো দেখলে। নে হয়েছে, এবার বাইরে যা তুই, বাকি কাজগুলো কর। আমি তোর ভাবির সাথে একটু কথা বলি। আহা, থাক না। ও থাকলে সমস্যা কি? আমি সব কাজ করতে পারবো। ভাবি, তোমরা বরং কথা বলো, আমি গেলাম। ডাক্তার চাচা কাজ করতে মানা করেছে তোমাকে। জানো কত টেনশন হচ্ছিল আমার। আমি বুঝি মরে যেতাম? কি সব কথা বলো তুমি? তুমি তো এখন আমার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছো। তোমাকে ছাড়া কি আমি বাঁচবো বলো? বাচ্চার বাবা হলে ঠিকই তখন আমাকে ভুলে যাবে। তোমাকে ভুলে যাওয়ার প্রশ্ন ওঠে না। বাচ্চার বাবা হলে কি তোমাকে ভুলে যাব? আর আমিও তো বলতে পারি, বাচ্চার মা হলে আমাকে ভুলে যাবে। দেখো, আমাদের দুজনের অস্তিত্ব এখানে। এখন থেকে আমাদের দুজনের ভালোবাসা এই বাবুটা পাবে। আচ্ছা সরো, আমি বাহিরে যাই, কাজ করি একটু। এই অবস্থায় তো মানা করছে। আরে এখন না, সময় আছে। এখন ঠিক আছি আমি, পরে যখন পারবো না বলবো। আর সবাই তো আছো। ইমরান আর রিপাকে বাধা করতে পারল না। রিপা উঠে গিয়ে বাড়ির বাকি কাজগুলো করতে লাগলো। এভাবে দিন চলতেছে তাদের। ঈশিতা রিপার প্রতিটা কাজে সাহায্য করে। বর্তমানে রিপার 6 মাস চলতেছে, তাই রিপা এখন তেমন ভারী কাজ করতে পারে না। রিপার কাজগুলো ঈশিতা করে দেয়, তবুও রিপা শ্বশুর, স্বামী, ননদ সবার দিকে খেয়াল রাখে। বিছানায় শুয়ে রাতে তোমার খুব কষ্ট হচ্ছে এখন, তাই না? কি যে বলো না তুমি। তবে একটু কষ্ট তো হবেই। মা হওয়াটা যে কতটা সুখের তোমাকে বোঝাতে পারবো না। আমার জন্য তোমারও কষ্ট হচ্ছে, তাই না? আরে না, কষ্ট কেন হবে? তবে তোমাকে এরকম দেখতে মোটেও ভালো লাগে না। আমি আবার কি রকম হলাম? এই যে কেমন শুকনো শুকনো থাকো তুমি। এই সময়গুলোতে এমন দেখাবে, বুঝলে? ইমরান রাতেই রিপার মাথায় তেল দিয়ে দিল, চুলগুলো সুন্দর করে বেনি করে দিল। এখন রিপার সব দিক খেয়াল রাখে ইমরান। ইমরানের পাশাপাশি ঈশিতাও রিপার কাজ করে দেয়, সেবা যত্ন করে। রিপা যা যা খেতে চায় সব কিছু ইমরান এনে দেয়।
রিপার যা যা করা লাগে সব কিছু করে দেয় ঈশিতা। ডেলিভারির সময় এসে গেছে, এখন ইমরানকে খুব চিন্তিত লাগে। এরকম মন মরা হয়ে আছো কেন তুমি? তোমাকে এরকম ভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। আমার না খুব খারাপ লাগতেছে আর ভয় করতেছে বউ। আমার কিছুই হবে না, তুমি এভাবে পাশে থেকো শুধু। আমি আর বাচ্চা নিতে চাই না, এটাই শেষ। তোমাকে হারাতে পারবো না আমি, তুমি না থাকলে আমিও থাকতে পারবো না। ওরে আমার বোকা বটটা রে, এত আর টেনশন করা লাগবে না, আমার কিছুই হবে না, দেখবে সব ঠিক আছে। না, কিছুই ঠিক নাই। আমার খুব কান্না পাচ্ছে তোমাকে এইভাবে এত কষ্টে থাকতে দেখে, আমার একটুও ভালো লাগতেছে না। এই দেখো, আমার বরটা আবার কান্না করে। আমি তো এরকম থাকবো না। আমাদের সন্তানটা পৃথিবীর আলো দেখলে আমি এমনিই ঠিক হব। তোমার খুব খারাপ লাগতেছে তাই না? এই সময় সবারই এরকম হয়, ওটা কোনো ব্যাপার না। আমাদের সন্তানটা ভালোই ভালোই হলেই হয়। তোমার হাত পাগুলো একটু টিপে দেবো? না না, লাগবে না, এখন এরকম ব্যথা করে একটু। তুমি শুয়ে থাকো, আমি হাত পা টিপে দেই। ইমরানের কাণ্ড দেখে রিবার একটু হাসি পায় বটে। ইমরান তাকে কত পাগলের মতো ভালোবাসে, কোনো কিছু চাওয়ার আগেই এনে দেয়, কোনো কিছু বলার আগেই সব করে দেয়। সত্যি রিপাও খুব ভাগ্যবতী, এমন একজনকে সে স্বামী হিসেবে পেয়েছে। রিপার হাত পা সরিষার তেল দিয়ে সুন্দর করে মালিশ করে দিল, তারপর রিপার কপালে পেন কিলার মদম সুন্দর করে দিয়ে আস্তে আস্তে টিপে দিল। রিপার প্রত্যেকটা দিক ইমরান খেয়াল রাখে, ইমরানও দায়িত্ব নেওয়া শিখে গেছে। আজ রিপার খুব ব্যথা উঠেছে। ইমরানের আব্বা ওই পাড়ার একজন মহিলাকে ডেকে নিয়ে এসেছে। রিপার ব্যথার কারণে খুব চিৎকার করতেছে। আব্বা, রিপার কোনো হবে না তো? আমার খুব খারাপ লাগতেছে আব্বা। রিপার ঠিক আছে তো? কোনো হবে না বাবা, তুই আল্লাহকে ডাক। আব্বা, রিপাকে নিয়ে কি হাসপাতালে যাব আমি? এভাবে ওর চিৎকার আর কান্না সহ্য হচ্ছে না। আব্বা, দাদা ভাই ঠিক বলেছে, ভাবিকে নিয়ে বরং হসপিটালে যাই। হাসপাতাল যাওয়ার আগে ইমরান তোর ডাক্তার চাচাকে খবর দিয়ে ডেকে নিয়ে আয়। ইমরান আর এক মুহূর্ত দেরি না করে সাইকেল নিয়ে বাজারে গেল। ডাক্তার চাচাকে বলার সাথে সাথে তিনি মোটর সাইকেল করে সোজা ইমরানদের বাড়িতে চলে আসলো। ডাক্তার ভাই, সেই সকাল থেকে বৌমার ব্যথা উঠেছে, ওই পাড়ার আপাকে ডেকে আনছি, তিনি তো সব পারেন। আরে ভাই, আপনি আমাকে আগে খবর দেবেন না? ঈশিতামা, তুমি আমার সাথে ভেতরে আসো তো। ডক্টরের কথা মতো ঈশিতা ভেতরে গেল। ডাক্তার প্রথমে একটা স্লাইন লাগিয়ে দিল, তারপর একটা ইঞ্জেকশন দিয়ে বাহিরে আসলো। ইমরান এখনো বাড়ি আসেনি, সাইকেলে আসতে তো সময় লাগবে। কি ডাক্তার ভাই, তুমি যে বাইরে আসলে? ইমরানের বাবা, একটু অপেক্ষা করো, আর টেনশন করতে হবে না। কিছুক্ষণ পরেই একটা বাচ্চার কান্না সবার কানে এসে পৌঁছালো। সেই মুহূর্তে ইমরানও বাড়ি ঢুকেছে। ইমরানের আব্বা খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরল। ইমরানও দৌড়ে তাদের কাছে চলে আসলো। আব্বা, কি হয়েছে? এভাবে ডাক্তার চাচাকে জোরে ধরে আসো কেন? আরে বেটা, শুনতে পাচ্ছিস না কে কান্না করতেছে? আসলেই তো, কে কান্না করতেছে আব্বা? আরে তোর সন্তান হয়েছে, তুই বাবা হয়েছিস, আমি দাদা হয়েছি। এর মাঝে ঈশিতা একটা কাপড়ে জড়িয়ে পুচকি একটা বাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে আসলো। এসেই ইমরানের কোলে বাচ্চাটাকে দিল। দাদা ভাই, তুই বাবা হয়েছিস, আমি ফুপি হয়েছি। দেখ, তোর কত সুন্দর একটা মেয়ে হয়েছে। আজ থেকে তো আমি এই পুচকিকে মা বলেই ডাকবো। এখন সবাইকে বলবো এইটা আমাদের মা। কে বলেছে আমাদের দুই ভাই বোনের মানে? এই তো আল্লাহ আমাদেরকে মা দিয়েছে। ইমরান বাচ্চা কোলে নেওয়ার পর যখন ঈশিতা এসব বলল, তখনই ইমরান কেঁদে ফেলেছে। সত্যি তো, আল্লাহ তাদের মেয়ে না মা দিয়েছে। কি রে দাদা ভাই, তুই কি কান্না করবি নাকি? না রে বোন, এটা আমার খুশির কান্না। আজ থেকে আমিও মা বলে ডাকবো একে। আব্বা দেখো, কত সুন্দর চাঁদের মতো তোমার নাতনি হয়েছে। আরে বেটা, এভাবে কান্না না করে যা, গিয়ে মিষ্টি নিয়ে আয়। আমি যাচ্ছি চাচা। আব্বা ধরো তোমার নাতনিকে। আর ঈশিতা, তোর ভাবি কেমন আছে রে? ভাবি ঠিক আছে দাদা ভাই, ভাবিকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার। আমি মিষ্টি আনতে গেলাম, আজকেও সবাইকে মিষ্টি খাওয়াবো। ঈশিতা, তোর ভাবির বাড়িতে ফোন করে খুশির খবরটা জানিয়ে দিস। ইমরান আবারও বাজারের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হলো। যেতে যেতে গ্রামের সবাইকে বলতেছে, আমি বাপ হয়েছি, সবাইকে আজ আমি মিষ্টি খাওয়াবো। ইমরানের এসব কাহিনী দেখে সবাই হাসাহাসি করে। আসলে ছেলেটার মতো এত ভালো পোলা এই গ্রামে আর একটাও নাই। গ্রামের সব মানুষের সাথে কত সরল মনে মিশিয়ে মানুষের কাজ করে দেয়। মানুষের কত উপকারে লাগে তাহার বলতে হয়।
কাউকে কখনো কোনো বিষয় হিংসে করে না। বাজারে গিয়ে চেয়ারম্যান চাচা আর মেম্বারের সাথে দেখা। আরে বাবা ইমরান, আজকেও দেখি অনেকগুলি মিষ্টি তোমার হাতে, ঘটনা কি? আসসালামু আলাইকুম চাচা, আগে হা করেন তো। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, বললে না তো কিসের মিষ্টি খাওয়ালে আমাকে? চাচা আপনি দাদা হয়েছেন, আপনি নাতনি হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক বাবা, তাহলে আল্লাহ তোমাকে একটা জান্নাত দিল। তাহলে শোনো বাবা, সন্তান আর তার মায়ের সব দিক খেয়াল রাখবা, তাদের যেন কোনো সেবা যত্নের কমতি না থাকে। শোনো বাবা ইমরান, তোমার আব্বাকে একবার আমার সাথে দেখা করতে বইলো। চাচা আমি গেলাম, দোয়া করবেন। গ্রামের সব মানুষরে আজকে আমি নিজ হাতে মিষ্টি খাওয়াবো। বুঝলেন চেয়ারম্যান সাহেব, ইমরান ছেলেটাকে যতই দেখি ততই মুগ্ধ হই। এরা দুই ভাই বোন এত ভালো কি আর বলবো। কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেনি, বরং মানুষের উপকার করেছে। মাহারা সন্তান ওরা, ওদের বাপ মানে ইমরান ঈশিতার বাপ। সন্তানের জন্য কি না করেছে, নিজ হাতে মানুষ করেছে। সন্তান দুটোকে ন্যায় নীতির শিক্ষা দিয়েছে। পরিবারের কর্তাই হলো আসল, বুঝলে মেম্বার? তুমি তোমার সন্তানকে যেমন শিক্ষা দিবা তেমনই হবে, আমি আমার সন্তানকে যেমন শিক্ষা দিব তেমনই হবে। তবে ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সারা জীবন ওদেরকে সুখে রাখে। ওদের মতো ভালো ছেলে মেয়ে গ্রামে বা আর কয়টা আছে? মেম্বার আর চেয়ারম্যান ইমরান আর তার পরিবার নিয়ে অনেক বলল, একটাও খারাপ কথা তারা বলেনি। তারা যা বলেছে সব সত্যি বলেছে। ইমরান আর তার পরিবার কখনো কারো সাথে অন্যায় করেনি। শুধু মেম্বার চেয়ারম্যান কেন, পুরো গ্রামের সবাই ইমরান ঈশিতাকে অনেক ভালোবাসে। এবার আসল খেলা জমবে, সবাই বুঝবেন ঘটনা কি হচ্ছে। ইমরান মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে বিদায় জানিয়ে মিষ্টি নিয়ে গ্রামের দিকে রওনা হলো। গ্রামে ঢুকেই সবাইকে নিজ হাতে মিষ্টি খাওয়াতে লাগলো। ইমরানের চোখে মুখে যা আনন্দের ছাপ স্পষ্ট, সবাই সেটা ভালো করেই বুঝতেছে। ইমরান চাচা বাড়িতে গিয়ে তাদেরকেও নিজ হাতে মিষ্টি খাওয়ালো, বাকি মিষ্টি নিয়ে বাড়ি আসলো। আব্বা, ডাক্তার চাচা হা করেন, মিষ্টি খাবেন আপনারা? আগে ডাক্তার ভাইকে খাওয়া। ইমরান মিষ্টি বের করে আগে ডাক্তার চাচাকে খাওয়ালো, তারপর তার বাবাকে খাওয়ালো, তারপর ঈশিতা আর সেই মহিলাকে খাওয়ালো। দাদা ভাই ধর, এবার তোর মেয়েকে করে নি। বাবা ইমরান, এখানে কিছু ওষুধ লিখে দিলাম, ওই ওষুধ ফার্মেসি থেকে নিয়ে এসে একসাথে বৌমাকে খেতে বলিও। চাচা আর কোনো কিছু লাগবে কি আনতে? প্রতিদিন সকাল সন্ধ্যা চা করে দিও। আর শোনো, সব গরম গরম খাবার খাবে, বেশি বেশি শাকসবজি খাওয়াবে, দেশি মাছ, দেশি মুরগি, আর পারলে দেশি মুরগির ডিম প্রতিদিন রাতে সিদ্ধ করে খাওয়াবে। বৌমার যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবে, কেমন? এরপর কি হয় না হয় আমাকে খবর দিও। আচ্ছা ভাই, তাহলে চলো তোমার বাজারে আমি যাই। বাচ্চার জন্য কিছু কাপড় তো কিনতে হবে, বাজার সদাই করতে হবে। আর প্রেসক্রিপশনটা আমাকে দাও। ডাক্তার ভাই, ওষুধগুলোও নিয়ে আসি। ডাক্তার আর ইমরানের বাবা দুজনেই চলে গেল। ইমরান তার মেয়েকে কোলে নিয়ে কথা বলতেছে। ইমরানের চোখে মুখে সে কি আনন্দ। ঈশিতা ঘরের ভিতরে গেল তার ভাবির কাছে। ঈশিতা, বাবুকে এনে দাও, খাওয়াতে হবে। ভাবি আর একটু নাকি কাজ বাকি আছে, চাচি বলল। তারপর তোমাকে গা ভিজা কাপড় দিয়ে মুছে দিয়ে বিছানায় দেয়, তারপর বাবুকে আনতেছি। বাবু কি কান্না করতেছে নাকি ঈশিতা? কি যে বলো না ভাবি, দাদা ভাই কি তোমার মেয়েকে কাটতে দেবে? এরপর রিপার বাকি সব কাজ হয়ে গেলে রিপাকে পরিষ্কার বিছানায় শুইয়ে দিল। ইমরানের বাবাও বাজার থেকে সব কিছু নিয়ে ফিরে আসলো। কিছুক্ষণ পর ঈশিতা বের হয়ে এসে, দাদা ভাই ভিতরে যাও, ভাবি ডাকতেছে। আগেই যেতে দেব না। ইমরান বাবা, আমাকে তো খুশি করাতে হবে নাকি? ভাবি আপনার জন্য শাড়ি এনেছি, সাবান তেল এনেছি, আর এই যে 2000 টাকা আমার নাতনির পক্ষ থেকে ভালোবাসা। দোয়া করি ভাই, সারা জীবন সুখে শান্তিতে বাস করো। আমাদেরকে দোয়া না করে আমার বনুটার জন্য দোয়া করেন ভাবি। আল্লাহ আমার নাতনিকে নেক হায়াত দান করুক। আল্লাহ সদা সর্বদা সুস্থ রাখুক। বড় হয়ে বাবা মায়ের মুখে হাসি ফুটিও বুনু। ভাবি যখন সময় পাবেন এসে এসে একটু দেখে যাইয়েন। দাদুমণির মাথার চুল ফেলাতে হবে না, তাছাড়া নাভিটা পড়তে হবে না। আমি তো আসবো ভাই।
আর শোন, মেয়ে হয়েছে ইমরানের, তাই আকিকাটা 7 দিনের মধ্যে করে দিও। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, বাড়িতে গরু ছাগল আছে ইনশাল্লাহ, আকিকা সময় মতো করব। মহিলা চলে গেল। ইমরান তার মেয়েকে নিয়ে ঘরের ভেতরে গেল। রিপা বিছানায় শুয়ে আছে। ইমরান এগিয়ে গেল রিপার কাছে। দাও সোনামণিকে আমার কাছে একটু খাওয়াই। এ নাও, এখন বলো কেমন আছো তুমি? তোমার খারাপ লাগতেছে এখনো? আমি আমার সোনামণিকে পেয়ে গেছি, আর কোনো কষ্ট নাই, ব্যথা নাই, সব শেষ হয়ে গেছে। আমি এখন ভালো আছি। তোমাকে না আমার মন থেকে ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন শুনি? আমার তো মা নাই, আর তুমি আমাকে আমার মা উপহার দিয়েছো, সেই জন্য। শুক্রিয়া আল্লাহর কাছে জানাও, আমাকে না। আচ্ছা, আমার বাড়ির খবর দিয়েছো তুমি? ঈশিতাকে তো বলে বাজারে গিয়েছিলাম। ঈশিতা কি বলে নাই তোমার বাড়িতে? আমি ঈশিতাকে ডেকে আনতেছি। আমাকে ডাকতে হবে না দাদা ভাই, আমি এসেছি। এবার বলো, কেন ডাকতে বের হয়েছিলে? আমার শ্বশুর বাড়িতে জানিয়েছিস তুই? তুমি বলার পরই বলেছি। ফোন করে ওনাকে তো এতক্ষণে আসার কথা। তাহলে মনে হয় মা আর আব্বা আসতেছে। ঈশিতা ইমরান ঘরে আরও কিছুক্ষণ কথা বলল রিপার সাথে। এর মাঝেই রিপার বাবা মা ভাই ভাবি এসে গেছে। সাথে করে অনেক কিছু নিয়ে এসেছে তারা। এর আগেও যতবার জামাই বাড়ি তারা এসেছে ততবারই তারা 2 হাত ভরে নিয়ে এসেছে। তাছাড়া এবার নতুন মেহমান এসেছে, তাই আরও বেশি করে বাজার সদাই, বাচ্চার পোশাক, মায়ের জন্য, জামাইয়ের জন্য, সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে তারা। কিরে মা, এখন ভালো আছিস তো নাকি? দে তো নাতনিকে আমার কোলে। আমি এখন ঠিক আছি মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি রে মা। আজ থেকে এইটা আমার বোন। না না, তোমার বোন না, আমার বোন। দেখেছো কত সুন্দর হয়েছে আমার বোনটা, ঠিক জামাই বাবাজির মতো হয়েছে। ঠিক বলেছ রিপার আব্বু, অনেক সুন্দর, কিন্তু আমার বোনটা। দাও দাও, আমার কোলে দাও, আমার ভাগ্নিকে একবার কোলে নেই। ওরে আমার মামনিটা, দেখো মামা এসেছে। দাও দাও, এবার আমার কোলে দাও, আমি নিই আমার ভাগ্নিকে কোলে। সবাই ছোট্ট বাচ্চাকে নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিল। বাড়িটা এবার সত্যি পূর্ণতা পেল। রিপার মা কিছুদিন এখানে থাকবে, কারণটা সবাই জানে। দেখাশোনা করার মতো তো আর মানুষ তেমন একটা নেই এই বাড়িতে, তার জন্য তিনি থাকবেন। রিপা একটু সুস্থ হলেই রিপার মা চলে যাবেন। এভাবে দিন যেতে লাগলো। রিপার বাচ্চা আর আকিকা হলো। সবাই ছোট্ট মেয়েটাকে নিয়ে আনন্দে দিন পার করতে লাগলো। রিপা এখন পুরোপুরি সুস্থ। রিপা এখন সব কাজ আগের মতো করে, সবার সেবা যত্ন, বাড়ি দেখাশোনা, সব কিছু। রিপার সব দিকেও খেয়াল রাখে ইমরান, কোনো কিছু যাতে কমতি না থাকে, তার জন্য সব রকম কঠোর পরিশ্রম করে ইমরান। এখন তো সোনামণিটার 4 মাস হলো, এইবার তো সোনামণির একটা নাম রাখো। এভাবে 2 ভাই বোন আর কত মা মা বলে ডাকবে। সেটা তো আমিও ভাবতেছি কি নাম রাখা যায়। ভাবি, আমি বলি কি, তোমার মায়ের নামের সাথে মিল রেখে নুসরাত রাখি। হ্যাঁ হ্যাঁ, এই নামটা ঠিক আছে। ইমরান যেমন ওর মায়ের মতো দেখতে, ঠিক ইমরানের মেয়েটা ইমরানের মতো দেখতে হয়েছে। ঠিক বলেছেন আপা, পুরাপুরি আপনার ছেলের মতো দেখতে হয়েছে। কিন্তু চোখ আর নাকটা যে তোমার মতো হয়েছে সেটা কি তুমি জানো? কই, আমার মতো হয়েছে? মিথ্যে বলো কেন তুমি? ভাবি, দাদাভাই ঠিক কথাই বলেছে, আমাদের মায়ের নাম চোখ তোমার মতোই হয়েছে। কিন্তু বোনটা তুই তো কারো মতো হলি না। দেখলে আব্বা, দাদাভাই কিভাবে আমার সাথে মজা করতেছে। আমার মাটা তো আমার মতো দেখতে হয়েছে। ইমরান হয়েছে ওর মায়ের মতো, আর তুই হয়েছিস আমার মতো। ঠিক বলেছো আব্বা, এই জন্যই তো তোমার ছেলে একটা ধলা বিলাই। আমি ধলা বিলাই, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ইমরান ঈশিতাকে দৌড়ানি দিতেছে, তা দেখে রিপা আর ইমরানের বাবা দুজনেই হাসতে হাসতে শেষ। কতটা খুনসুটির মাঝে তারা আছে, এত সুখ কি তাদের কপালে সইবে? যাই হোক, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে লাগলো। নুসরান এখন 4 বছরে পা দিয়েছে। ঈশিতাও এখন কলেজে পড়াশোনা করে। ইমরানের বাবারও একটু বয়সের ছাপ হয়েছে, কিন্তু তবুও সুখের সংসারটা আগের থেকে অনেক ভালো আছে। নুসরাত জন্মের পর তো এই বাড়িতে আল্লাহর একটা রহমত বেড়ে গেছে। দেখেছো, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাঁ, মাটা বড় হলো, দেখতে দেখতে 4 বছর হলো। কি সুন্দর করে কথা বলে, চারদিকে ছুটে বেড়ায়। মেয়েকে পেয়ে তো আমাকে ভুলে গেলে,
এখন তো আর আমাকে নিয়ে ঘুরতেও যাও না। এখন থেকে মা মেয়ে দুজনকে সময় পেলে সাথে নিয়ে ঘুরতে যাব। তোমাকে ভুলে যাওয়া যায়? মেয়েটা হওয়ার পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। সুন্দর যদি হই তাহলে আদর করো না কেন আমাকে? ওরে আমার বউরে, কে বলেছে আদর করি না? এই তো আদর করতেছি। এই এই, কি করতেছো? যে কোনো সময় মেয়ে চলে আসবে তো। মেয়ে এখন তার ফুপু আর দাদুর কাছে আছে, এখন আসবে না। চলো ফুটবল খেলে আবারও। তারপর কি, যা হবার হয়ে গেল। দুজনেই সুন্দর ভালোবাসার মাঝে হারিয়ে গেল। দিন দিন ইমরান আর রিপার ভালোবাসা বাড়ে কমে না। দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না। দুজনে ফ্রেশ হতে গেল। দাদু দাদু দাদু, আমাদের ভাঙা বাড়িটা পাকা করো না কেন তুমি? কে বলেছে দাদু মনে আমাদের বাড়ি ভাঙা? কত সুন্দর আমাদের বাড়িটা। না দাদু, এটা টিনের ভাঙা বাড়ি, তুমি বাড়িটা ঠিক করো, পাকা করে দাও। হরি আমার মাটা, বাড়ি পাকা করার কথা কে বলেছে মা আমাকে? আন্টি আন্টি, কেউ বলে নাই বাড়িটা পাকা হলে ভালো হবে না? আব্বা, আমার মাটা ঠিকই তো বলেছে। আর কত কিপটামি করবে তুমি আর দাদা ভাই? ঈশিতার কথা শুনে ইমরান আর রিপা তাদের কাছে চলে আসলো। কাকে তুই কিপটে বললি ঈশিতা? কেন, তুমি আর আব্বা দুজনে কিপটা। আমরা আবার কবে কিপটামি করলাম? হ্যাঁ, আর কি কাজে কিপটামি করেছি এটা বলতো শুনে। তোমার মেয়ে বলতেছি বাড়িটা নাকি ভাঙ্গা, পাকা করতে। নুসরাত ঠিক বলেছে। এভাবে আর এই বাড়িতে কতদিন থাকবো? বাড়িটা তো পাকা করতে পারো। বাবাই বাবাই, বাড়িটা ভাঙা পাকা করো না কেন? আমরা পাকা বাড়িতে থাকবো। এতদিনে কথা বলার একজন হলো তাহলে। এবার বলো, বাড়ি কি এইরকম রাখবে না বাড়িটা নতুন করবে? বোমা, আমিও চাই বাড়িটা বিল্ডিং করতে। আব্বা, বিল্ডিং করতে তো অনেক টাকা লাগে। আল্লাহ কি কম দিয়েছে নাকি? আমি বেঁচে থাকতেই বাড়িটা 3 সেট বিল্ডিং করব। সত্যি দাদু ভাই, তুমি পাকা বাড়ি করে দেবে? আমার দাদু ভাই যখন বলেছে তখন তো বাড়িটা পাকা করতেই হবে আমাকে। তাহলে আব্বা দেরি কেন? কালকেই বাড়িতে ইট নিয়ে আসেন। এখন সবার আদরের নুসরাত। নুসরাতের কোনো কথা কেউ ফেলতে পারে না। অনেক পাকা পাকা কথা বলে নুসরাত। নুসরাতের কথা মতো ইট নিয়ে আসলো ইমরানের বাবা। বাড়ির কাজ চলতেছে। নুসরাতকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ান ইমরানের আব্বা। রিপা তো নুসরাতকে রাত ছাড়া কাছে পায় না। দিনের খাওয়া দাওয়া সব ঈশিতা করেন। ইমরান নুসরাতকে নিয়ে হাটে বাজারে যায়, নানারকম খাবার কিনে দেয়। কাঁধে করে নিয়ে বেড়ান মেয়েকে। বাবাই বাবাই, আমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে হবে। দাদুর জন্য, আম্মুর জন্য, আন্টির জন্য কিনতে হবে কিন্তু। আমার মা বলেছে আমি কি না করতে পারি? আজকেই আমরা বেড়াতে যাব, বেড়ানো শেষ হলে আসার পথে নিয়ে আসবো, কেমন? কি মজা, বাবাইয়ের সাথে ঘুরতে যাব। আমি আম্মু আন্টিকে বলে আসি, একসাথে যাব আমরা। নুসরাত ছোট ছোট পায়ে দৌড়ে তার আম্মু আর আন্টির কাছে গেল। নুসরাতকে দৌড়ে আসা দেখে ঈশিতা দুহাত প্রসারিত করে নুসরাতকে কোলে তুলে নিল। মাটা এমন করে দৌড়াচ্ছে কেন? মা, তুমি আবার হাসতেছো যে? আন্টি আম্মু, বাবাই বলেছে আমাদের নিয়ে ঘুরতে যাবে, আর আমাকে তোমাকে আম্মুকে নতুন নতুন জামা কাপড় কিনে দিবে। সোনা মা, তাই? তোমার দাদুকে কিনে দিবে না বুঝি? দাদুকেও দিবে তো, দাদু তো এখানে নাই, তাই দাদুর কথা বলি নাই। ওরে আমার পাকনা বুড়ি, আম্মুটারে এত সুন্দর কথা বলতে পারো তুমি? আমি কথা না, সব কাজ করতেও পারবো। এখন তোমার কিচ্ছু করতে হবে না। কি হলো? এখনো পড়িয়ে তো কেন? যাও, বের হও, তাড়াতাড়ি যাবো। নুসরাতের কথা কেউ ফেলতে পারে না। তাই রিপা ঈশিতা দুজনে যে যার রুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে এলো। সারাদিন তারা অনেক জায়গায় ঘুরেছে। চিড়িয়াখানা, শিশু পার্ক, রাজবাড়ি, জমিদার বাড়ি, সবখানে ঘুরেছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে, কেনাকাটা করেছে। এভাবে তাদের দিনগুলো যেতে লাগলো। সবার চোখের মনে হলো নুসরাত। নানা নানি, মামা মামি সবাই এই বাচ্চা মেয়েটাকে খুব ভালোবাসে। নুসরাতের জন্য তো ইমরান নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। কেউ কখনো নুসরাতকে চোখের আড়াল করে না। তাহলে বোঝেন নুসরাতের জীবনটা কত সুন্দর করে তার পরিবার সাজিয়ে দিতেছিল। কিন্তু তাকে ইমরান হোক বা রিপা হোক কেন হত্যা করলো?
সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে মার্কেট করে রাতে তারা বাড়ি ফিরল। নুসরাতের সে কি খুশি, আর খুশি দেখে কে। এসেই দাদুর কোলে উঠল। সারাদিন দাদুর কোলে একবারও উঠতে পারেনি। নুসরাতের কথা মতো পাকা বাড়ি করলো। নুসরাত যা খেতে চায় তাই এনে দেয়, যা পড়তে চায় তাই এনে দেয়। নুসরাতের সব চাহিদা ইচ্ছে সবাই পূরণ করে দেয়। এমনকি ঈশিতা কলেজ থেকে ফেরার পথে আচার, চানাচুর, ঝালমুড়ি, কেক, বড়ই, আইসক্রিম, চকলেট যা যা পায় তাই তাই নিয়ে আসে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল। যুগের তালে তালে তারাও কম বেশি আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করলো। এই যে নুসরাতের বাবাই, একটু এইদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। তোমার কাছেই তো আছি, কি বলবে বলো। বলছি কি, মেয়ে তো বড় হলো, এবার তাকে স্কুলে ভর্তি করে দেই, কি বলো? কেন, তুমি আর ঈশিতা কি আর পড়াতে পারতেছো না? আরে বাবা, সেটা কথা নয়, আমরা দুজনেই তো পড়াই, কিন্তু নুসরাতকে তো এখন স্কুলে দিতে হবে নাকি? তাছাড়া ঈশিতা ইন্টার পাশ করে শহরের সরকারি কলেজে পড়তেছে। আমিও বাড়ির নানা রকম কাজে থেকে তেমন তো পড়াতে পারতেছি না। তাছাড়া তোমার মেয়ে সারাদিন খেলা খেলা নিয়ে ব্যস্ত। থাক, আর বলতে হবে না। আমিও তো চাই আমার মাটা মানুষের মতো মানুষ হোক। এতদিন তোমরা দুজন পড়িয়েছো, তাই তো আমি স্কুলে ভর্তি করে দেই নাই। বলো, কোথায় আমার মাকে ভর্তি করাতে চাও? আল্লাহ দিলে আমাদের টাকা পয়সা সম্পদের অভাব নাই, মেয়েও যেহেতু আমাদের, তাই আমি বলতেছিলাম কি, আমাদের গ্রামের পরেই তো শহর, তাই শহরের কোনো ভালো স্কুলে ভর্তি করাতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার মাটা যে ছোট মানুষ, সে কেমন করে একাই শহরে যাবে শুনি? আরে ঈশিতাও তো শহরে পড়ে, আর আমিও তো বাড়িতে একা থাকি। যেদিন ঈশিতা যাবে সেদিন ঈশিতার সাথে নিয়ে যাবে, আবার সাথে নিয়ে আসবে। আর ঈশিতার যেদিন বেশি ক্লাস থাকবে সেই দিন আমি গিয়ে নিয়ে আসব। আর এটাও করতে পারি, ঈশিতা নিয়ে গেল, আমি বাড়ির সব কাজ সেরে আনতে গেলাম, তাহলে তো হয়েই গেল। তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মাকে একা একা কোথাও যেতে দেবো না। নুসরাতকে একা তোমার সন্তান? আমার কি না? নুসরাতকে কি তুমি একাই ভালোবাসো? আমি কি বাসি না? নুসরাতকে নিয়ে খালি তোমার ভয়, আমার বুঝি ভয় নাই? এভাবে মন খারাপ করে বলো কেন? আমি একবারও না করেছি নাকি? আমিও তো চাই আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু ছোট মানুষ, তাছাড়া শহরে একা একা কি কেউ দিতে চাইবে? সেটা তো বুঝেছি, আমি আর ঈশিতা আছি না, কোনো সমস্যা নেই। তাছাড়া তুমি আছো, আপা আছে, যে কেউ তো যেতেই পারো নুসরাতকে সাথে নিয়ে। তা আমার মামুনিটা কি করতেছে? কোথাও দেখতেছি না যে। ঈশিতা সাথে নিয়ে গেছে নুসরাতকে। কোথায় নিয়ে গেছে? ঈশিতা স্কুলের বান্ধবীর বিয়ে, সেইখানে দাওয়াত খেতে গেছে, তাই নুসরাতকে নিয়ে সাথেই নিয়ে গেছে। আমি তাহলে খেতে গেলাম, দুপুরে খাবার নিয়ে যেও। আব্বা তো মনে হয় সকালে না খেয়ে গেছে। তুমি যাও, আমি সব কাজ শেষ করে সময় মতো খাবার নিয়ে পৌঁছে যাব। ইমরান কাজে চলে গেল। রিপাও বাড়ির কাজ করতে লাগলো। বাড়ির কাজ শেষে রিপা খাবার নিয়ে গেল। সন্ধ্যার মধ্যে ঈশিতা নুসরাতকে নিয়ে বাড়ি চলে আসলো। রাতে খাবার টেবিলে নুসরাতের কথাটা উঠল। আব্বা, নুসরাত মামুনিকে শহরের স্কুলে ভর্তি করতে চাই। সেটা তো কথা, কিন্তু শহরে নুসরাত দাদু ভাই একা একা। আবা, আমি আর ঈশিতা আছি না? ঈশিতা তো প্রতিদিন সকালে কলেজে যায়, ঈশিতা নিয়ে যাবে, আর আমি আসার সময় নিয়ে আসব। তাছাড়া আপনারা তো আছেন, যেদিন ফ্রি থাকবেন সেদিন আপনি বা আপনার ছেলে যাবেন। বৌমা, তোমার মাথায় যে সত্যি খুব ভালো ভালো বুদ্ধি আছে সেটা মানতে হবে। আমার ছেলে যদি তোমাকে বাদে অন্য কাউকে বিয়ে করতো, তাহলে সব রোশনালে চলে যেত। ঠিক বলেছ আপা, ভাবি কিন্তু এক হাতে সব সামাল দিচ্ছে। ভাবি শুধু বুদ্ধিমান নাকি শিক্ষিত? ওই তুই থাম, আমি কি আমার সন্তানের ভালো চাই না, এটা বলতে চাস? দাদা ভাই, রাগ করো কেন? ভাবি বাড়িতে আসার পর কি কি হয়েছে, সবার কি পরিবর্তন করেছে। এমনকি তুমি, তোর দিকে তাকা, সারা দিন তো লুঙ্গি পরে থাকতি, এখন দেখ তোকে কেমন হ্যান্ডসাম বানিয়ে দিয়েছে। আর ভাবি কিন্তু সব তার বুদ্ধি দিয়ে এই সংসারটা কত দূর নিয়ে গেছে। ঈশিতা, এটা তোমার ভুল ধারণা। শুধু বুদ্ধি থাকলে হবে না, সাথে শ্রমও লাগবে, যেই শ্রমটা আবার তোমার দাদা ভাই করেছে।
ওনারা যে রকম পরিশ্রম করে এই রকম পরিশ্রম এই গ্রামের আর কাউকে করতে দেখি নাই। আর বুদ্ধির কথা বলো, বুদ্ধি সবার থাকে কম আর বেশি। তাছাড়া এই সংসারটা আমার, সেহেতু সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে তিনিও তার সংসারের জন্য সব করতেন। এটা একেবারে খাঁটি কথা বলেছে বৌমা। আর বৌমা, তুমি আসার পর আর নুসরত হবার পর সংসারে কিন্তু উন্নতি হয়েছে, এটাও তোমাকে মানতে হবে। হ্যাঁ আব্বা ভাবি, এসে দেখেছো কিভাবে চাষ করে আবাদ করার পর টাকাগুলো দিয়ে অন্য ধানি জমি আর সবজির জমি গুলো কিনেছো তোমরা? সেটাই তো বলতেছি, অন্য কেউ হলে সেটা নাও হতে পারতো। এখন সব বাদ দে, আগে আমার মায়ের কাছে শুনি সে কি শহরে পড়তে গেলে খুশি হবে। বাবাই, আমিও আন্টির মতো শহরে পড়বো, হে হে হে। শহরের স্কুল ভর্তি হলে কিন্তু পড়তে হবে, কোনো দুষ্টুমি করা যাবে না, আর সারাদিন খেলা করা যাবে না। আমি তো পড়ি, তোমরা তো পড়াও। শহরে তোমার পড়তে পারলে আমি আরো বেশি বেশি পড়বো। কে বলেছে আমার মাটা পড়ে না? আমার মাটা খুব পড়ে। আমি আমার মায়ের জন্য আরো খেলনা এনে দেবো, খেলাও করবে পড়াও পড়বে। কি মজা বাবাই, আমাকে আরো খেলনা এনে দেবে। মুয়া মুয়া। আমার লক্ষ্মী মাটা শহরে পড়লে কিন্তু কারোর সাথে দুষ্টামি করতে পারবে না, কেমন মামা নেই? আচ্ছা বাবাই, কারোর সাথে দুষ্টুমি করবো না। এখন সব কথা বাদ, কালকে সোনামণি মাটাকে নিয়ে স্কুলে ভর্তি করাবো। এখন সবাই খাওয়া দাওয়া করো, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। সবাই আনন্দ সহকারে রাতের খাবার খেলো। ঈশিতা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। এখনও তার অনেক পড়া বাকি আছে। ইমরানের আব্বাকে নুসরাতকে নিয়ে তার রুমে গেল। নুসরাত তার দাদুর সাথে আর ঈশিতার সাথে রাতে থাকে এখন। ইমরানও খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। রিপা রাতে বাকি কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে রুমে গেল, গিয়ে ইমরানের বুকে শুয়ে পড়ল। ইমরান ও রিপার এলোমেলো চুলগুলো হাতের আঙুল দিয়ে ঠিক করে দিতে লাগলো। যাই হোক, অবশেষে একটু শান্তি পেলাম। মেয়েটা স্কুলে ভর্তি হচ্ছে তাহলে। আমার তো ভয় করতেছিল, কখন জানি নুসরাত না করে বসে। আরে না করবে কেন? তাছাড়া ঈশিতা তো আসেই, ঈশিতা এমনিতেই রাজি করতে পারতো নুসরাতকে। তাহলে এখন ঘুমাই, সকালে আবার তোমার মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করাতে যেতে হবে। সকাল হতে অনেক বাকি আছে, চলো আজকেও আদর করি তোমাকে। ছি, এভাবে বলতে হয়? পাঠক পাঠিকারা তো খারাপ ভাবে। তাহলে কি করে বলতে হবে শুনি? বলবে আসো লুডো খেলি, ফুটবল খেলি, ভলিবল খেলি। তাহলে দেরি কেন, চলো শুরু করি। দুজনে কিছু সময় আনন্দমুখর সময় কাটালো। রিপা নিজের কাপড় ঠিক করতে লাগলো। ইমরান আবারও রিপাকে টেনে বুকে নিল। কি হলো, মন ভরে নাই নাকি আরো যাও? সেটা তো সারা জীবন চাই। আমি বলতে চাই কি, আমরা আর একটা সন্তানই, আমাদের তো মেয়ে আছে, এবার একটা ছেলে সন্তান নেই? এখন না বরবাবু, আগে মেয়েটা পড়াশুনো শুরু করুক, তারপর না হয় নিব। এখন নিলে কি সমস্যা? এখন তো আর আমি খেতে বেশি যাই না, সব সময় তোমাকে সময় দিতে পারবো। সেটা নয়, আগে মেয়েটার নতুন জীবন শুরু হোক, তারপর নিব। এত তাড়াহুড়োর কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? তুমি যা ভালোবাসো তাই হবে, কিন্তু এবার একটা ছেলে বাবু চাই। দুটো সন্তান, সুখের সংসার, ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানের বেশি নয়। আমার পাগল বরটা, তুমি সত্যি একজন সৎ আর সরল মানুষ। তুমি অনেক ভালো একটা বউ, যা সবার নসিবে থাকে না। হয়েছে, এখন আসো তো, আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। তারপর দুজনেই আবারও ভালোবাসায় ডুব দিল। একজন আর একজনকে খুব ভালোবাসে। দুজনেই ঘুমিয়ে গেল। পরের দিন রিপা, ঈশিতা, ইমরান শহরে গিয়ে নুসরাতকে স্কুলে ভর্তি করিয়ে দিল। ভর্তি করিয়ে দেয়া হলে তারা সবাই শহরের অনেক জায়গায় ঘুরল, খাওয়া দাওয়া করল, তারপর বাড়ি ফিরে এলো। বৌমা, আমার দাদুকে স্কুলে ভর্তি করে দিয়েছো তো নাকি? হ্যাঁ আবা, ভর্তি করেছি। তাহলে আর কোনো কিছু করার নাই তো। আবা, একদিন গিয়ে বই আর স্কুল ড্রেস নিয়ে আসতে হবে ওইখান থেকে, তারপর আপনার নাতনি প্রতিদিন স্কুলে যাবে। তাহলে তো ভালোই হলো। এখন যাও, রাতের রান্না করো, সবাই একসাথে খাবো।
হ্যাঁ আব্বা, আমি যাচ্ছি। আমি একটু পুকুরে মাছগুলোকে খেতে দিতে গেলাম। ঈশিতা নুসরাতকে তোর কাছে রাখ। আচ্ছা যাও তুমি। দাদা ভাই ঠিক আছে। এভাবে দিনের পর দিন যেতে লাগলো। নুসরাত প্রতিদিন ঈশিতার সাথে স্কুলে যায় আর আসার সময় রিপা হোক বা ইমরান হোক কিংবা ইমরানের তারা নিয়ে আসে। এভাবে আরও 1 বছর কেটে গেল। নুসরাত এখন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হলো। অবাক করার বিষয় হলো দ্বিতীয় শ্রেণীতে নুসরাতের এক রোল হলো। দেখেছো আমাদের মেয়েকে কত মেধাবী, শহরের সব বাচ্চাগুলোকে পিছনে ফেলে এক রোল করলো। সব আল্লাহর ইচ্ছে। তাছাড়া তুমি আর ঈশিতা তো কম পারো নাই আমার মাকেই। কিন্তু এভাবে আমি আর ঈশিতা পড়ালে কি চলবে বলো? তোমার মেয়ে তো আমাদের কাছে পড়তে চায় না। ছোট মানুষ আমার মাটা, একটু বুঝিয়ে পড়িও তাকে, দেখবে এমনিই পড়বে তোমাদের কাছে। তবুও তোমার মেয়ে যেরকম সারাদিন দাদু দাদু করে আর খেলা নিয়ে পড়ে থাকে। যাই করুক, পড়াশোনা তো ঠিক আছে। যখন দেখবে একেবারেই পড়তে চাচ্ছে না তোমাদের কাছে, তখন একটা ব্যবস্থা করা যাবে। সেটাই দেখি কি করে এবছর নুসরাত। তবে আমাদের মেয়ে কিন্তু সব কথা শোনে, অন্য বাচ্চাদের মতো অত জেদি রাগি না। দেখতে হবে না মেয়েটা কার। মেয়ে তোমার একার না, মেয়েটা কিন্তু আমারও। আমি বলবো এই কথাটা, দেখতে হবে না মেয়েটা কার। আচ্ছা হয়েছে, আমাদের দুজনের এবার ঠিক আছে তো নাকি? আমি বলি কি, চলো আর একটা বাচ্চা নেই, তাহলে দুজন দুজনকে নিতে পারবো। তখন বলবো এটা তোমার ওটা আমার। শখ কত, তার এখন ওইসব হবে না, যা হবার পরে হবে, বুঝলে বটটা আমার। তোর এমন করো কেন তুমি? আর একটা বাচ্চা নিলে আর নিবো না। আমার অনেকগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা, তবে এখন আপাতত নিব না, কিছুদিন যাক তারপর নিব। যেমনটা ইচ্ছে আমার বউটার। দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে নুসরাতের পড়াশোনা দিন দিন খারাপ হতে লাগলো। তাছাড়া দ্বিতীয় শ্রেণীতে অনেকগুলো বই, যার কোনো পড়াই নুসরাত নাকি বোঝে না। নুসরাতের পড়াশোনা খারাপ হবার কারণে রিপা আর ইমরানকে প্রধান শিক্ষক ডাক দিল। আপনারা নুসরাতের মা বাবা, তাই না? জি, নুসরাত আমাদের মেয়ে। আপনাদের মেয়ে তো আগে পড়াশোনা, ড্রয়িং করা সব কিছুতে সবার চেয়ে এগিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো শুনি? নুসরাত সব কিছুতেই পিছিয়ে পড়তেছে। স্যার, আমরা তো বাড়িতে তাকে পড়াই, এমনকি সে তো বাড়িতে আমাদের কাছে পড়তেও বসে আর পড়াও পায়। স্যার, নুসরাত পড়াশোনা তো খুব ভালো করে, প্রতিদিন আমাকে সারা কবিতা শোনায়, হাতের আঙ্গুল হিসাব করে দেয়। দেখুন, সে যদি পারতো তাহলে কি আপনাদেরকে ডেকে নিয়ে আসতাম? তাছাড়া নুসরাতের এই পরীক্ষার খাতাগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। রিপা মনোযোগ দিয়ে সবকিছু দেখলো। আসলেই তো নুসরাত সঠিক উত্তরের জায়গায় ভুল উত্তর লিখেছে। নুসরাত অবশ্য পাশেই দাঁড়িয়েছিল। রিপা একবার নুসরাতের দিকে তো একবার খাতার দিকে দেখতেছে। রিপার রাগ দেখে নুসরাত ভয় পেয়ে গেল। স্যার, এরপর আর এমন হবে না, আমি কথা দিতেছি। নুসরাত এখন থেকে ভালো করে পড়াশুনো করবে। বাসায় গিয়ে রাগ দেখাবেন না, ছোট মানুষ, বুঝিয়ে বলবেন কেমন? তাছাড়া এটা আমাদের দায়িত্ব, প্রতিটা অভিভাবককে তার সন্তানের বিষয়ে জানানো। আচ্ছা স্যার, ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। স্কুল থেকে তারা বাড়ি ফিরে আসলো। রিপার রাগী চেহারা দেখে নুসরাত দাদুর পেছনে লুকালো। নুসরাত খুব ভয় পেয়ে আছে, এনা তাকে তার আম্মু মারে। আসলে সব বাবা মাই একটু রাগ হয়, এরকম যদি কেউ করে না, মানে ভালো ছাত্রী থেকে রেজাল্ট খারাপ। রিপার রাগের কারণ ইমরানের আব্বা বুঝতে পারল না। ইমরানের আব্বা নুসরাতকে কুলে তুলে নিল। কুলে উঠেই নুসরাত মাথা লুকালো ইমরানের আব্বার কাঁধে। এটা দেখে অবশ্য রিপার আরও রাগ উঠে গেল। কি বৌমা, আমার দাদুমণিকে এভাবে রাগ দেখাচ্ছ কেন? আব্বা, আপনার আদরের নাতনি পড়াশুনো করতে পারে না, আজকে প্রধান শিক্ষক ওর নামে নালিশ করলো। ও একটু আধটু নালিশ করবেই বৌমা, তার জন্য কি রাগ দেখাতে হবে? তাছাড়া আমার দাদুমণি তো ক্লাসের এক রোলের ছাত্রী। আব্বা, আপনি বুঝতেছেন না, আপনার নাতনি এখন একেবারে পড়াশোনায় পারে না, এমনকি প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করেছে। এখন আপনি বলেন কি করব ওকে?
কি দাদা ভাই, তুমি নাকি পড়াশোনা করো না? কেন, তুমি পড়াশোনা কি করো না? আমি পারি তো, কিন্তু ভুলে যাই। বাড়িতে আন্টি আর আম্মু যেমন করে পড়ায় তেমন করে স্কুলে পড়াই নেয় না, আর তেমন করে শেখায় না। বাড়ির আর স্কুলের পড়াগুলো আলাদা আলাদা লাগে। এবার বুঝেছো তো বৌমা? এই কথাটা আগে বলে কি হতো? তাহলে কি আজকে ওর নামে নালিশ শোনা লাগতো? তাহলে কি করতে চাও এখন তুমি? তোমাকে তো আগেও বলেছি আমাদের পড়া দিয়ে নুসরাতের হবে না। তুমি তো তখন আমার কথা শুনলে না। এবার ওর জন্য একজন শিক্ষক রাখবো। অন্য কেউ পড়ালে দেখবে ঠিকই পড়বে, আর ঠিকই বুঝিয়ে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি, আমাদের এখানে তো অনেক ছেলে আছে যারা প্রাইভেট পড়ায়, তাদের একজনকে রেখে দেই। দেখো তারা রাজি হয় কিনা, আমিও দেখি কাউকে পাই কিনা। নুসরাতের বন্ধু বান্ধবীর মায়েদের সাথে আমার পরিচয় আছে, তাদের বলে দেখি তারা যদি কারোর সন্ধান দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। তোমার মেয়েও যখন বললো বুঝে না, ওখানকার কাউকে পেলে ভালোই হবে। ঈশিতাও পড়াতে পারতো, কিন্তু ঈশিতা শাসন করতে পারবে না। তাছাড়া ঈশিতারও পড়াশুনোর চাপ বেড়ে গেছে। তাই বাইরের কেউ হলে দেখবে তোমার মেয়ে আগের মতো সব কিছু পারবে। আমরা পড়ালে পড়তেও চায়, আমরা শাসন করতেও পারি না, আমাদেরকে তো ভয়ও করে না। দেখো, রাগে কোনো মাস্টার আবার এলো না। আমি কিন্তু আমার মাকে খুব ভালোবাসি, আমার মায়ের যাতে কোনো কষ্ট না হয়। আরে নুসরাত তো আমারও মেয়ে, আমিও চাই না আমার মেয়েকে কেউ মারুক, রাগ দেখাক, কিন্তু ওর ভালোর জন্য করা একটা মাস্টার লাগবে। যেহেতু বাড়িতে এসে পড়াবে সেহেতু কোনো সমস্যা নাই। এর মাঝে ঈশিতাও চলে আসলো কলেজ থেকে। সবার কথা শুনতে না পেলেও ভাবি আর বাবার কথাটা শুনতে পেরেছে। ভাবি, কিসের মাস্টার আর কিসের রাগ? আর মাস্টার কার জন্য লাগবে শুনি? তোমার মা পড়াশোনায় এখন ডাব্বা, স্কুলের পরীক্ষায় ফেল। আমাদের পড়া আর স্কুলের পড়া নাকি তার কাছে মেলে না, তাই তোমার মায়ের জন্য একটা প্রাইভেট পড়ানোর মাস্টার খুঁজতে লাগবে। মাস্টার কেন লাগবে ভাবি? আমি তো আছি, আমি পড়াবো আমার মাকে। তুমি চাইলেও শাসন করতে পারবে না। তাছাড়া তোমার কাছে পড়লে দুষ্টুমি করবে। এমনিতেও তোমার নিজের পড়াশুনো আছে, আবার আমাকে কাজে সাহায্য করো, নিজেও তো টিউশন পড়ো, তাই তোমাকে চাপ দিতে চাই না। বৌমা ঠিক বলেছে সীতা, আমার যা কিছু আছে সব তো তোমাদের জন্য। একটা মাস্টার আর কতই বা নিবে বেতন? কিন্তু আব্বা, অন্য মাস্টার যদি মামুনির গায়ে হাত তুলে? অমন কাউকে রাখবই না আমি। আমিও তো আমার মেয়েকে ভালোবাসি, তার ভালোটাও চাই। দাদা ভাই, তুই কি বলিস? মন খারাপ করিস কেন? আমরা তো সবাই বাড়িতেই আছি আর বাড়িতেই থাকবো। তোর নিজেরও পড়াশোনা আছে বোন, এত টেনশন নিলে হবে? তুইও তো আর অন্য মাস্টারের কাছে প্রাইভেট পড়ছিস, কেউ তো তোর গায়ে হাত তুলে নাই। আচ্ছা ঠিক আছে, সবার যখন মত মাস্টার রাখার, আমারও কোনো আপত্তি নেই। প্রতিদিন রিপা নুসরাতকে আনার জন্য স্কুলে গেলে সেখানে থাকা আরও অভিভাবকদের সাথে কথা বলেন রিপা, কিন্তু তেমন কোনো মাস্টার পান না যার গ্রামে এসে নুসরাতকে পড়াবে। রিপা অবশ্য বলেছে বেতন বাড়িয়ে দেবে, তবুও কাউকে পেল না রিপা। এভাবে আরও কিছুদিন গেল। একদিন ঈশিতা কলেজে না যাওয়ার কারণে রিপা নুসরাতকে নিয়ে গেল। রিপা বর্তমানে একটু হতাশ হয়ে থাকে, কারণ তার মেয়েকে পড়াশোনার জন্য একটা শিক্ষক পাচ্ছে না। তো হঠাৎ নুসরাতের এক ক্লাস শিক্ষক রিপাকে দেখতে পেল এবং দেখল মন খারাপ করে আছে, তাই তিনি নিজেই এগিয়ে এলেন রিপার কাছে। আপনি নুসরাতের আম্মু মনে হয়, তাই না? হ্যাঁ, আমি নুসরাতের আম্মু, কিন্তু আপনি চিনলেন কি করে? আপনাকে তো প্রায় দেখি নুসরাতকে নিয়ে যেতে। তাছাড়া নুসরাতকে জিজ্ঞেস করেছিলাম কি হন, সে বলেছিল তার আম্মু হন। আপনার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি তো নুসরাতকে এসেই নিয়ে যান। আমি জানি নুসরাত পড়াশুনোয় এখন দুর্বল, তা আপনাকে বলতে হবে না। আরে না না, ওইসব কিছু না। এবার বলেন, এভাবে মন খারাপ করে আছেন কেন? আসলে নুসরাত পড়াশোনায় তেমন ভালো করতেছে না, ওর জন্য একজন শিক্ষক খুঁজতেছি, পাচ্ছি না। ও, এই ব্যাপার, এত টেনশন করবেন না। আসেন, সামনের ওই চায়ের দোকানে বসে চা খাই। না না, চা খাবো না।
এমনি ঠিক আছি। আরে আসুন তো আপনি। আপনার মতো এত সুন্দর একজন এভাবে থাকবে তা হতে পারে না। কি যে বলে না। আপনি হয়তো আয়না দেখেন না, তাই বিশ্বাস করলেন না। আসেন চা খাই, আপনার সমস্যার সমাধান আমি দিতেছি। সত্যি আপনি পারবেন নুসরাতের জন্য শিক্ষক দেখতে? আগে চলেন তো, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার মতো সুন্দর মেয়েকে টেনশন করা মানায় না। আপনাকে এমন হতাশ দেখতেও ভালো লাগে না। আপনি তো দেখি খুব সুন্দর করে কথা বলতে জানেন। আর আমি কিন্তু মেয়ে না, এখন মহিলা, একজন বাচ্চার মা। আর আপনি যেভাবে বলছেন আমি অতটাও সুন্দর না। আসেন আগে ওই দোকানে গিয়ে বসি, স্কুল ছুটি হতে অনেক সময় আছে। রিপা ও নুসরাতের ক্লাস শিক্ষকের সাথে চা খেতেই দোকানে গেল। দুজনে একটা টেবিলে দুদিকে মুখোমুখি হয়ে বসলো। শিক্ষকটা চায়ের অর্ডার দিল। এবার বলুন তো কি সমস্যা আর কি করতে হবে? বললাম তো, নুসরাত পড়াশোনায় প্রচুর দুর্বল হয়ে গেছে, একজন শিক্ষক লাগবে। কিন্তু এত খোঁজ করার পরও পেলাম না। যাদের পাচ্ছি তারা আবার গ্রামে গিয়ে পড়াতে চায় না। তাহলে আপনারা গ্রামে থাকেন? আপনাদের পরিবারে কে কে আছে শুনি? আমি, আমার স্বামী, শ্বশুর আর ননদ আছে। আরে আবার দেখি মন খারাপ করে কথা বলতেছেন। বললাম না আপনার মতো সুন্দরীকে মন খারাপ করা মানায় না। ধ্যাত, কি যে বলেন না। আর মন খারাপ না করে কি করব। এখনো পর্যন্ত আমার মেয়েকে পড়ানোর জন্য কাউকে তো পেলাম না। বেতন বাড়িয়ে দিতে চাইছি, তবুও পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি পড়াবো আপনার মেয়েকে, তবে আমার কয়েকটা শর্ত আছে। শিক্ষকের কথা শুনে রিপার মুখে এবার হাসি ফুটল। বলেন বলেন, আপনার শর্ত মানতে রাজি আছি আমি। কি কি শর্ত আপনার সেটা বলেন আগে। প্রথম শর্ত হলো আপনাকে এভাবে মন খারাপ করে রাখা যাবে না। 2, আমি মাসে 15 দিন পড়াতে যাব। 3, আপনাকে একটা স্মার্টফোন কিনতে হবে, কারণ নুসরাতকে তো ফোনে পড়া কিংবা অঙ্কতে বোঝাতে পারবো না। আপনাকে বলবো, আপনি বলে দেবেন। আর শেষ শর্ত যেটা, নুসরাতের পড়ানোর রুম আলাদা হতে হবে। এখানে আপনার অভিভাবক ছাড়া কেউ যেতে পারবে না, এমনকি নুসরাতকে পড়ানোর সময় কেউ ডিস্টার্ব করতে পারবে না। এইসব শর্ত আমি মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। এবার বলেন, বেতন কত দিতে হবে আপনাকে? বেতন লাগবে না। এটা কেমন কথা? বেতন ছাড়া পড়ালে বাড়ির লোক কী বলবে? আর আপনার পরিবার আছে, তাছাড়া এখান থেকে তো যাতায়াত একটা খরচ আছে। এমনিতে আমার অনেক আছে। তাছাড়া নুসরাত ক্লাসের ভালো একটা মেয়ে, তাকে পড়াতে কোনো বেতন লাগবে না। আমার পরিবার বলতে আমার বাবা মা আর ছোট একটা ভাই আছে। বাবার বড় ব্যবসা আছে, শহরে আমাদের কয়েকটা ফ্ল্যাট আছে। এগুলো দিয়ে যা বেতন পাই, রাজার মতো জীবন পার হয়ে যায় আমাদের। তারপরও বেতন ছাড়া পড়াবেন, এটা কেমন দেখায়? আর নুসরাতের বাবাকে বা কি বলবো? বেতন আপনাকে নিতেই হবে, যতই আপনার থাকুক। বেতন হিসাবে অন্য চাই, সেটা পাইলে বেতন লাগবে না। আর নুসরাতের বাবাকে বলবেন একটা বেতনের কথা হয়ে গেল। বেতন হিসেবে অন্য কিছু মানে কি, সেটা বললে ভালো হয়। আমি চেষ্টা করব দিতে। বেতন হিসাবে আপনার হাসি চাই। যখনই দেখা হবে মন খারাপ চেহারা আপনার দেখতে পারবো না। আপনি আমার সামনে এমন হাসি মুখে থাকলেই হবে। এটা কোনো কথা হলো? কেউ কি সব সময় হাসি খুশি থাকতে পারে? আপনি কি এটা অদ্ভুত কথা বললেন? দেখেন তো, সব সময় কি হাসতে পারবো বলেন? ঠিক আছে, হাসতে না পারলে আমিও পড়াতে দিতে পারবো না নুসরাতকে। রিপা এবার ভাবে, অনেক কষ্টে একজনকে পেলাম, বেতন ছাড়া পড়াতে চায়। এখন যদি না করি তাহলে কি শিক্ষক আর পাবো? তাছাড়া নুসরাতকে মানুষ করতে হবে। সে যাই হোক, রাজি হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। আরে আরে, রাগ করেন কেন?
আমি রাজি আছি। আপনার সামনে মন খারাপ করে আসবো না, আর হাসি মুখে থাকবো। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে, কিন্তু আপনার নামটাই জানা হইল না। আমার নাম হলো রিপা। যদি কিছু মনে না করেন, আপনার নামটা কি জানতে পারি? মনে করার কি আছে, আমার নাম হলো রাহাত। তাহলে কবে থেকে পড়াতে চাচ্ছেন? আপনি বললে আজকে দুপুরের পরে মুসাদকে পড়াতে যেতে পারে। যদি আপনার সমস্যা থাকে কিছুদিন পর যাই। না না, আমার কোনো সমস্যা নেই। আপনি আজকে থেকে আসুন তাহলে। আপনি এত সুন্দর আর এত সুন্দরভাবে কথা বলেন, আপনার কথা কি না রেখে পারি আমি? কি যে বলেন আপনি! কই আমি সুন্দর? আপনার চোখে সমস্যা আছে মনে হয়। আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে বলেন? সত্যি আপনার হাসিটা অনেক সুন্দর। আপনাকে দেখে তো মনে হয় না আপনি এক বাচ্চার মা। আপনি দেখি অনেক মেয়ে পটানোর কথা বলতে পারেন। আপনার সাথে যে কোনো মেয়ে কিছুক্ষণ থাকলে তো আপনার কথার জালে ফেঁসে যাবে। তা আপনি কি ক্লাসেও এরকম করেন, নাকি রোমান্টিক কথা? বাংলার শিক্ষক আমি, একটু রোমান্টিক না হলে কি চলে? আর আমি কেন কথার জালে ফাঁসাবো বলেন? যেটা সত্যি সেটাই আমি সব সময় বলি। বুঝতে পেরেছি। তাই এবার আপনি একটা বিয়ে করে নেন। বউয়ের সাথে এখন রোমান্টিক কথা বলবেন কেমন? আপনার মতো সুন্দরী কাউকে পেলে সত্যি বিয়ে করতাম। আপনার মতো এখনো কাউকে তো পেলাম না, তা বিয়ে করি কি করে? আমি সুন্দর না চাই? আর আমার কি এমন রূপ আছে সুন্দরী বলেন? আবার আমার মতো মেয়ে খোঁজেন? আমার চেহারা তো আহামরি কিছুই নাই। আপনি সত্যি মনে হয় আয়না দেখেন না? আপনার চোখ দুটো হরিণের মতো, নাকটা খরগোশের মতো, সে দিলে টোল পরে, চেহারায় একটা মায়াবী ভাব আছে। বুঝলেন? বুঝলেন এরকম মেয়ে কি সবার কপালে থাকে বলেন? এতটুকু সময়ের মধ্যে এত কিছু বড় করে নিলেন আপনি। বাপ রে! মানতে হবে, আপনার যে বউ হবে আপনার কথা শুনে সারাদিন পার করে দিবে না খেয়ে। আপনি যা বলছেন ততটাও রোমান্টিক কথা বলতে জানি না আমি। যা সত্যি, যেটা ভালো সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, বুঝলেন? বুঝেছি। এখন এইসব কথা বাদ দেন। নুসরাতের দিকে একটু নজর রাখিয়েন। ওর বাবা, দাদু আর আন্টি ওকে খুব ভালোবাসে, বুঝলেন? একবার যখন দায়িত্ব নিয়ে নিলাম তাহলে নিজের সন্তানের মতো দায়িত্ব নিব। আর আপনাকে কথা দিতেছি, আগামী 1 মাসের ভিতরে নুসরাত আরও ভালো পড়াশোনা পারবে, ক্লাসে টপার হবে। আপনার কথা শুনে মনে একটু শান্তি পেলাম আমি। জানেন না, এই কয়দিনে নুসরাতকে নিয়ে যা টেনশন হয়েছে, আপনাকে আর কি বলবো। এখন আমি এসে গেছি, আপনার আর কোনো টেনশন নাই। এখন থেকে আপনি এরকম ঠিক হাসি মুখে থাকবেন। আপনি না থাকলে আরও যে কত টেনশন করা লাগতো একটা শিক্ষকের জন্য। বাদ দেন এসব কথা এখন। আর 1 কাপ করে চা হবে নাকি? চায়ের বিল কিন্তু আমি দিব। আচ্ছা আচ্ছা, লেডিসে পাস। আর চা শেষ হতে হতে স্কুল ছুটি হবে। আরও 1 কাপ করে চা নিয়ে রাহাত আর রিপা দুজনে গল্প করতে করতে পান করলো। রাহাতকে রিপার ভালোই পছন্দ হলো। অনেক রসিক আছে রাহাত। চা শেষ হলে স্কুল ছুটি হলো। রিপা নুসরাতকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই ইমরান ঈশিতা আর তার শ্বশুরকে বলল নুসরাতের জন্য মাস্টার পেয়ে গেছে। তিনি নুসরাতের ক্লাস শিক্ষক। সবাই শুনে খুবই খুশি হলো। তারপর রিপা বলল আজকেই নুসরাতকে তিনি পড়াতে আসবেন। তারপর শিক্ষকের সব শর্তের কথা বলল, শুধু বেতন বাদে। আর কিভাবে তাকে পেল সেটাও বলল। সবাই রিপাকে ঠিক আগের মতোই বলল, সত্যি তুমি আছো বলে সব ঠিকঠাক চলতেছে।